चांद और सूरज तुमने बनाए, नदियाँ सागर तुमने बनाए। ध्यायतो विषयान् पुंसः संगस्तेषूपजायते, संगात् संजायते कामः, कामात् क्रोधोऽभिजायते। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেক দর্শকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি শ্রীযুক্ত গৌতম পাল মহাশয়। আমরা জানি যে পাল মহাশয়ের গীতা এবং অন্যান্য আধ্যাত্মিক বিষয়ে অনেক জ্ঞান রয়েছে। আজকের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে বলি ও আধ্যাত্মিকতা। আমাদের একমাত্র লক্ষ্য বলির সাথে আধ্যাত্মিকতার কী মিশ্রণ তা জানতে গীতার সাহায্য নেব, কোনো পাক্ষিক বা বিপাক্ষিক বিবৃতিতে যাওয়া নয়। এই বলি ও আধ্যাত্মিকতা নিয়ে আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরও রয়েছে নানান প্রশ্ন, যার উত্তর আমরা আজ পাল মহাশয়ের কাছ থেকে জেনে নেব। আমরা দুঃখিত, আমরা সবগুলো প্রশ্ন থেকে শুধু 6খানাই বেছে নিয়েছি, তার কারণ কিছু সংখ্যক সাদৃশ্য প্রশ্ন থাকে। যারা আজকের এই অনুষ্ঠানে প্রশ্ন রেখেছেন ওনারা উৎসুক গীতার সাথে সামঞ্জস্যতা বুঝেন। আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তাদের মধ্যে পরিচালনায় রয়েছেন শ্রীমতী নার্গিস ভৌমিক এবং আমি শ্বেতা শীল, শিলচর অসম থেকে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীমতী অনুরাধা বিশ্বাস, প্রাক্তন অধ্যাপক, বাংলা বিভাগ, রবীন্দ্র সদন, করিমগঞ্জ, আসাম থেকে। উনার প্রশ্ন, প্রাচীনকাল থেকে বংশানুক্রমে আমাদের পরিবারে দেবীর পুজোয় পশু বলি হয়ে আসছে, এখানে বিতর্কের আধ্যাত্মিক যুক্তি। আমি আজকের আমাদের বিশিষ্ট মহাশয়কে এই প্রশ্নটি করছি। নমস্কার। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে বলি প্রথা চলে আসছে বংশানুক্রমে, এর আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। আমাদের প্রথম বুঝতে হবে যে আমাদের সমস্ত শাস্ত্র এবং উপনিষদের সার হচ্ছে গীতা। আমাদের সেই গীতাতে কি মান্যতা দিয়েছে এবং বাকি যে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রের সাথে যদি গীতার সামঞ্জস্য থাকে তবে সেটাকে আমি মেনে নেব বলে মনে করছি। এবার দেখা গেছে আমাদেরকে যে প্রশ্নটা করেন যে বংশানুক্রমে আমাদের যে বলি প্রথা হয়ে আসছে, আমরা দেখব যে আমাদের এই বংশানুক্রম বা প্রাচীনকাল এই যে কথাটা যে প্রয়োগ করা হয়ে থাকে, আমাদের এই বংশানুক্রমটা কোথা থেকে এসছে, কোত্থেকে এসছে, সেখান থেকে আমরা দেখব। আমরা 200 বৎসর, 500 বৎসর বা 5 পুরুষ বা 10 পুরুষ দিয়ে আমরা প্রাচীনতার বিচার করে নিই। সেই ক্ষেত্রে আমাকে একটু পেছনে যেতে হবে যে সেই বংশানুক্রম বা প্রাচীনতার স্তম্ভ কোত্থেকে এসছে, তাহলে আমরা ব্যাপারটা সঠিকভাবে বুঝতে পারব। যেমন আমাদের বংশানুক্রম বা প্রাচীনতার স্তম্ভ হচ্ছে আমাদের গোত্র। আমাদের এই সমস্ত মানব সমাজের প্রথম পরিচয় হচ্ছে গোত্র। আমরা যে কোনো কিছু, আমরা অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান যা কিছুই করি না কেন, আমাদের প্রথম নাম বলতে হয়। 7 পুরুষ 14 পুরুষ পর্যন্ত বলার ক্ষমতা থাকে। আমরা শেষে চলে যাই আমাদের গোত্রে। আমাদের গোত্রই হচ্ছে আমাদের শেষ এবং প্রাচীন, এবং বংশানুক্রম যে শব্দটা ওখান থেকেই বেরিয়ে আসছে। আমাদের এই গোত্রের জায়গা আমাদের রয়েছে প্রায় 65টা গোত্র আমার জানার মতো রয়েছে, এর অনেক হয়তো রয়েছে। যেমন ধরুন আজকে কারোর গোত্র ভরদ্বাজ, কারোর মৌদুল্য, কারোর শ্রাবণী ইত্যাদি। এই গোত্র যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের মহাপুরুষ, মহামণি ঋষি। এই মহাপুরুষ এবং মহামণি ঋষিদের সন্তান হচ্ছে আমরা। তার মানে কি দাঁড়ালো যে আমরা ঋষিপুত্র এবং মণিপুত্র। এবং এই ঋষি এবং মণির যে ব্যাখ্যা কিভাবে আসছে
যিনি ষড়রিপু দশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে পরমাত্মার মনন করেন, তিনি হচ্ছেন মণি। সেই মণি, এবং এই মণি গীতার বাইরে নন, এবং গীতার বাইরে যে নন সেটা আমি পরবর্তীকালে আরও আমি জানাবো। তবে এখনো বলে যাচ্ছি যে আমাদের এই বংশানুক্রমে যে মনি ঋষি রয়েছেন তারা অবশ্যই ফলাহারী ছিলেন এবং তৃণভোজী ছিলেন। তখনও কিন্তু আমাদের সেই জগন্নাথে মনি ঋষির সঙ্গে গাভী মানে গোমাতাও ছিলেন, ছাগলও ছিলেন। তখনকার যে আমাদের যে গোমাতারা তৃণভোজী অর্থাৎ ঘাস খেয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই গোমাতার বংশজ যারা গাভী রয়েছেন তারা আজও ঘাস খাচ্ছেন। কিন্তু আমরা সেই ঋষিপুত্র বা ঋষিপুত্রী হয়ে তার যে চলা, তার যে খাদ্য অভ্যাস, তার যে পূজা বিধি আমরা কি মানতে পেরেছি? একটু ভেবে দেখবেন, তাহলে বোঝা যাবে যে আমরা মাঝখানে, যেটাকে আমরা প্রাচীন বলে আমরা আখ্যা দিচ্ছি, সেই মাঝখান থেকে আমরা সেই ঋষি মনীষীদের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের সমস্ত পূজা পদ্ধতি, খাদ্য অভ্যাস সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটাকে মেনে নেওয়া যায় না, কারণ গীতাতে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি পরবর্তী প্রশ্নে আমি সেটা উত্তর দেব।